সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক হেলথ টকে। আমাদের আজকের বিষয় দীর্ঘমেয়াদী ইউরিন ইনফেকশন এবং তার সমাধান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর ফ্লোরিডা রহমান, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি এবং রিপ্রোডাক্টিভ ইউনিটে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ম্যাডামকে স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন আপনারা। আমি খুব আনন্দিত আপনাদের মাঝে আজকে উপস্থিত হতে পেরে। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি ডক্টর সাথী খানম আপনাদের সাথে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি রাজ টিভির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। চাইলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেও বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে পারেন। স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করেও যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমি নাম্বারটি বলে দিচ্ছি 01324254500। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার নবিস্তা ফার্মা, পাওয়ার্ড বাই হিপোম্যাক্স, ভিসেরালজিন, টেকালিনভিটি। দীর্ঘমেয়াদী ইউরিন ইনফেকশন ছোট থেকে বড় পর্যন্ত, নারী বলেন পুরুষ বলেন, সবাই কখন না কখনো প্রস্রাব ইনফেকশনে ভুগে থাকে। এই ইউরিন ইনফেকশনের কারণ, চিকিৎসা, প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো আসলে ইউরিন ইনফেকশন কি? ইউরিন ইনফেকশন যখন ইউরিনারি ট্র্যাক্টে কোনো পুরুষ অথবা মহিলা যে কোনো মানবদেহে ইউরিনারি ট্র্যাক্টের ব্যাকটেরিয়া দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, যখন ব্যাকটেরিয়া আমরা ইউরিন ইনফেক্ট মানে ইউরিন এক্সামিনেশন যদি করি, যেখানে কালচার সেন্সিটিভিটি করলে মোর দ্যান 10⁵ ব্যাকটেরিয়া পাওয়া যায় ইউরিনে, সেটাকে বলা হয় ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন সিমটোম্যাটিকও হতে পারে, অ্যাসিমটোম্যাটিকও হতে পারে। অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিয়া বলি যখন, তখন হচ্ছে যে ব্যাকটেরিয়ার পরিমাণ ঠিকই 10⁵ এর বেশি পাওয়া যায় কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে, কিন্তু পেশেন্টের কোনো সিমটম থাকে না। আর সিমটোম্যাটিক যখন পেশেন্ট এর সাথে কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে ব্যাকটেরিয়ার সাথে সাথে যখন তার অনেক কিছু উপসর্গ থাকে, যেমন জ্বর থাকতে পারে, রাইগর এন্ড ফিভার, মানে সাথে জ্বরের সাথে কাঁপুনি থাকতে পারে, তার কিডনি যে এরিয়া যেটাকে আমরা লয়েন বলি, লয়েন পেইন থাকতে পারে, বা ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব বারবার হওয়া কিন্তু পরিষ্কার হচ্ছে না, যাকে আমরা হেজিটেন্সি বলি, এরকম সমস্যা থাকতে পারে। অথবা খুব বার্নিং থাকতে পারে ইউরিনের সময়। প্রিয় দর্শক, আমরা জানছিলাম ইউরিন ইনফেকশন সম্পর্কে। ম্যাডাম বলছিলেন ইউরিন ইনফেকশন কি এবং কি কারণে আসলে ইউরিন ইনফেকশন হয়, এবং ইউরিন ইনফেকশন কখন আমরা বলবো, কতটুকু পরিমাণ পাসেল দেখলে আমরা ইউরিন ইনফেকশন বলবো, এটা ম্যাডাম বলছিলেন। তো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? 0 to 4, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি। 0 to 4 পর্যন্ত যদি আমরা ইউরিন আরএমই বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে হাই পাওয়ার ফিল্ডে 4 এর উপরে যদি আমরা পাসেল পাই, তখন তাকে ইউরিন ইনফেকশন সাসপেক্ট করি, এবং আমরা তখন ইউরিন কালচার এন্ড সেন্সিটিভ ম্যাডাম, ম্যাডাম তো আপনি বলছিলেন যে আসলে আমরা কি কি ধরনের সিমটমস দেখলে বুঝবো ম্যাডাম যে ইউরিন ইনফেকশন হয়েছে? সিমটম গুলো যেমন আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বা অ্যাসিমটোমেটিকও হতে পারে। আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা কিডনিতে বা ইউরেটার এইসব জায়গায় হয়, কিডনি সাধারণত তাকে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এটাতে দেখা যায় যে লয়েন পেইন বা ওই পেটের উপরের দিকে, বিশেষ করে পিছনে খুব ব্যথা হয়,
তীব্র জ্বর থাকতে পারে, জ্বরের সাথে কাঁপুনি থাকতে পারে এবং প্রচুর শীত লাগা এরকম থাকে। এবং সাধারণত অনেক সময় এটা থেকে এমনকি সেপ্টিসেমিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। পেশেন্টের যেহেতু অনেক বেশি সিমটম থাকে না, অনেক সময় তারা সেপ্টিসেমিয়া নিয়েও আসতে পারে। আর লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, সেখানে থাকে হচ্ছে ডিসইউরিয়া বা প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব করছে বারে বারে, ফ্রিকোয়েন্সি অনেক বেশি কিন্তু হেজিটেন্সি হচ্ছে। হেজিটেন্সি মানে পরিষ্কার ভাবে হচ্ছে না, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বাথরুমে, অথবা অনেক সময় ইউরিনের সাথে এমনকি রক্তও যেতে পারে। সুতরাং সাথে তলপেটে তীব্র ব্যথা অথবা মাইল্ড ব্যথা বা ক্র্যাম্পিং পেইন, সাথে জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ম্যাডাম আমরা আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে জানলাম। তো কখন আমরা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলবো? রিকারেন্ট বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যখন কোনো পার্সন বা মেল অথবা ফিমেল যেই হোক, তার 6 মাসের মধ্যে 2 বা ততোধিকবার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন বলা হয় তাকে রিকারেন্ট ইনফেকশন। রিকারেন্ট ইনফেকশন মানে তার একবার ইনফেকশন হয়ে গেছে এবং সেকেন্ড টাইম যে ইনফেকশন সেটা কমপক্ষে 14 দিন পরে আবারও হয়েছে এবং সে আগের বারের যে ইনফেকশন ছিল সেটা থেকে পুরোপুরি ভাবে ফ্রি হওয়ার পরে, মানে কালচার নেগেটিভ আসার পরে তার আবারও ইনফেকশন হয়েছে, এটাই রিকারেন্ট। এবং যদি 6 মাসের মধ্যে হয় অথবা 1 বছরের মধ্যে 3 বার এরকম ঘটনা ঘটতে থাকে, তখন আমরা একে রিকারেন্ট বা ক্রনিক ইনফেকশন বলে থাকি। হ্যাঁ, চমৎকার ম্যাডাম। ম্যাডাম তাহলে আমরা আসলে কিভাবে জানবো যে আসলে ইউটিআই ভুগছি বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে করা জরুরি? ইউটিআই যখন আমরা সাসপেক্ট করি, পেশেন্টের সিমটম গুলো তো আমি আগেই বললাম, তখন আমরা প্রথমেই যে টেস্টটা করি সে টেস্ট হচ্ছে যে পেশেন্টের ইউরিন আরএমই এন্ড কালচার এন্ড সেন্সিটিভিটি। তো ইউরিন আরএমইতে যদি পাস্তেল আসে 4 এর বেশি, প্লেন্টি অফ পাস্তেল, অথবা দেখা যায় 20 to 25 এরকম পাস্তেল আসছে, কিংবা আরো অনেক বেশি, তার সাথে আবার আরবিসিও থাকলো, পেশেন্টের নন মিনস্টেটিং। তো এই সময় আমরা পেশেন্টকে যেটা বলি যে আর্লি মর্নিং এবং মিড ক্যাচ ইউরিন, যাতে মাঝখানে প্রথম দিকের ইউরিনটার মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়াল কন্টামিনেশন থাকতে পারে, মাঝখানের ইউরিনটা নন টাচ টেকনিকে সুন্দর করে কন্টেনারের মধ্যে নিয়ে দেন সেটা ইউরিন আরএমই এন্ড কালচার সেন্সিটিভিটির জন্য আমরা পাঠাবো। পেশেন্টের যদি আরো অন্যান্য সিমটম থাকে, যেমন হচ্ছে যদি তার হাই ফিভার থাকে তার সাথে আমরা সিবিসি করব। পেশেন্টের যদি লয়েন পেইন থাকে আমরা তার সাথে তার আলট্রাসোনোগ্রাম অফ কেওবি রিজিয়ন করতে পারি, কেওবি রিজিয়ন এন্ড লোয়ার অ্যাবডোমেন, সেটা করে আমরা পুরো তার কেওবি সিস্টেমটাকে দেখে নিতে পারি আর লোয়ার অ্যাবডোমেনে আমরা কোনো সমস্যা আছে কিনা। পেশেন্টের যদি ইউরিনারি ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে কিংবা হেজিটেন্সি দীর্ঘদিন ধরে তার এই সমস্যা, তখন কিন্তু আমরা তার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট এই টেস্ট গুলাও করে থাকি। আর কারো যদি হাই ফিভার থাকে তখন সিবিসির সাথে আমরা ব্লাড কালচারও করতে পারি পেশেন্টের সেপটিক শক হলো কিনা। এট লাস্ট আমরা দেখা যায় যে যাদের ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এমনকি বারে বারে ট্রিটমেন্ট করেও ভালো হচ্ছে না, সেসব রোগীদের কিন্তু পরবর্তীতে সিস্টোস্কোপি বা এই জাতীয় টেস্টেরও, রেনোগ্রাম, এই জিনিসগুলাও লাগতে পারে। ম্যাডাম আমাদের লাইভে কিছু প্রশ্ন আছে। তো একজন প্রশ্ন করেছেন, তার মায়ের বয়স 58 বছর, বেশ কিছুদিন যাবৎ তার মায়ের নাভির চারপাশে একটু ব্যথা ফিল করে প্রস্রাব করার সময়, কি করবেন, তার পরামর্শ কি? 57 বছর বয়সে যারা, তারা হচ্ছে পোস্ট মেনোপজাল। তো পোস্ট মেনোপজালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওখানে ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং দেখা যায় যে ইনফেকশন গুলা হচ্ছে ইস্ট্রোজেনের অভাবে। তো ইস্ট্রোজেন এখানে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন অনেক উপকারী ভূমিকা পালন করে। দেখা যায় যে ইস্ট্রোজেনের অভাবে যে ইউরোজেনিটাল এপিথেলিয়াম মানে পুরোপুরি কিডনি এবং ইউরিনারি ব্লাডার, ইউরেটার এই জায়গাগুলার যে মাংসপেশি বা মিউকোজা বা যে
পাতলা পর্দাটা ভিতরের দিকে থাকে, সেই পর্দাটা এই ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, মানে ইস্ট্রোজেন হরমোনের উপর নির্ভর করে ওদের গ্রোথ হয়। যখন মেনোপজ হয়ে যায় তখন ইস্ট্রোজেন হরমোন কমে গেল, ইস্ট্রোজেন হরমোন কমার ফলেই তখন তার ঘন ঘন বারে বারে কিন্তু রিকারেন্ট ইউটিআই হতে পারে। তো এই সব ক্ষেত্রে ওনার যদি ইউরিন পাস করার সময় ব্যথা হয়, আমরা মনে হয় তার এরকম ইউটিআই এর সমস্যা থাকতে পারে। উনি ইউরিনটা আরএনএ এন্ড সিএস এর জন্য পাঠাবেন, এবং সেই সাথে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হয়। আর ব্যথার জন্য উনি অ্যালজিন জাতীয় ওষুধ বা ভিসেরালজিন ওষুধ খেতে পারেন। চমৎকার ম্যাডাম। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। আমাদের সঙ্গেই থাকুন এবং আরও অনেক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে অনেক বেশি কথাবার্তা হবে, সাথেই থাকুন। ম্যাডাম, আরও একটি প্রশ্ন আছে। আহ, ওনার বাচ্চার বয়স 12 বছর, আহ, তার প্রায় প্রস্রাবে ইনফেকশন হয় এবং বারে বারেই ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক খাওয়ান, কিছুদিন কম থাকে আবার হয়, তো এটার প্রতিকার কি? আসলে 12 বছরের বাচ্চা বারবার কেন ইনটেক হচ্ছে, প্রথমে আমাদেরকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে যে ওর এমন কি কোনো হ্যাবিট আছে যে যেটা ওকে প্রিডিসপোজ করে। প্রিডিসপোজ মানে ওর এই বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়াটাকে উম, আহ, সে সাহায্য করে, সেরকম কোনো ফ্যাক্টর আছে কিনা, ও ঠিক মতো প্রস্রাব করে কিনা, ওর পেরিয়ানাল যে হাইজিন সেটা ভালো কিনা। পেরিয়ানাল হাইজিন মানে আফটার টয়লেট, মানে কেউ যদি তার টয়লেট করে আসে তারপরে যদি ওখানটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ফেলে, তখন কিন্তু ওইখান থেকে ওই ফিকাল ম্যাটার থেকে যে অর্গানিজম গুলো আসে, বিশেষ করে ইকোলাই এই জাতীয় ইয়েগুলা, সেগুলা অনেক সময় উপরের দিকে ইউরেথ্রার দিকে চলে আসতে পারে। মানে ইউরেথ্রা মানে ইউরি মহিলাদের প্রস্রাবের সর্বশেষ নালী, ছোট্ট একটা নালী থাকে যেটা একজন অ্যাডাল্ট মহিলার জন্য, যার যেটার 4 সেন্টিমিটার মাত্র লম্বা। সেই ইউরেথ্রাতে অনেক সময় দেখা যায় যে ফিকাল ম্যাটারের থেকে ওখান থেকে কাছাকাছি ওই অর্গানিজম গুলো ওখানে বেয়ে উঠে যায় বা কন্টাক্টে আসলে উঠে যায়, ছোট বাচ্চা হয়তো বুঝতে পারে না। তো এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে ওর কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা, তারপরে ইউরিন কালচার সেন্সিটিভিটি করে অ্যাকর্ডিংলি চিকিৎসা দিয়ে দেন হচ্ছে। এখন কিছু দীর্ঘমেয়াদী চিকিৎসা আছে যে শুধু ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল যদি আমরা বারে বারে দিতে থাকি তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হয়ে যায় এবং এগুলো কাজ করে না। সেজন্য যে হিপোম্যাক্স বা মেথেনামিন হিপিউরেট নামে এক ধরনের ওষুধ আছে, আরো কিছু ওষুধ আছে ক্রানবেরি জুস, এই জিনিসগুলা ইউজ করলে দীর্ঘমেয়াদে 3 মাস 6 মাস ইউজ করলে দেখা যায় যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বন্ধ হতে পারে। ম্যাডাম, আপনি অনেক চমৎকার করেই বলছিলেন যে 12 বছরের বাচ্চার আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণগুলি। তো আমরা ম্যাডাম সাধারণত জানি যে পুরুষদের চেয়ে মহিলাদের একটু বেশি ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে, এটার আসলে কারণ কি? মহিলাদের প্রথমত কারণ হচ্ছে শর্ট ইউরেথ্রা। শর্ট ইউরেথ্রা আমি একটু আগে বললাম, ইউরেথ্রা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের যে থলি, সেখান থেকে যে চিকন নালী দিয়ে ইউরিনটা বাইরে বের হয় সেটাকে বলে ইউরেথ্রা। তো ইউরেথ্রার যে ওপেনিং এটাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস। শর্ট ইউরেথ্রাটা থাকাটা হচ্ছে মেইন কারণ, এবং সেই শর্ট ইউরেথ্রাটা আবার অ্যানালর পিস, মানে পায়খানা করার যে জায়গাটা আমাদের বায়ুপথ, সে বায়ুপথের খুব কাছে থাকে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কজ বারে বারে মহিলাদের ইনফেকশন হওয়ার। আর তাছাড়া দেখা যায় যে মহিলাদের আরো কিছু সমস্যা থাকে, যেমন যে কোনো জায়গায় তারা টয়লেট করতে পারে না, প্রস্রাব আটকে রাখে, পিরিয়ডের সময় সহজে বাথরুমে যেতে চায় না, প্রস্রাব আটকে রাখে, স্কুলে ফ্যাসিলিটিস থাকে না, সেজন্য তারা প্রস্রাব ঠিক মতো করতে পারে না। অনেকে প্রস্রাব করবো না বলে পানিই কম খায়, পানি যদি কম খায় তখন হচ্ছে ইউরিনটা অনেক হাইলি কনসেন্ট্রেটেড হয়ে যায় এবং তখন আমাদের একটি অনেকে প্রশ্ন আছে। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, মোহাম্মদ মঞ্জিল মিয়া। মঞ্জিল মিয়া, যাত্রাবাড়ি, শনির একটা যাত্রাবাড়ি থেকে বলছিলাম জি জি যে আমার ওয়াইফের জি বারবারই মানে প্রস্রাবের ইনফেকশনটা হয়, রিকারেন্ট হয়, যে অ্যান্টিবায়োটিক খাইতে থাকে ভালো থাকে, আবার অ্যান্টিবায়োটিক যদি বন্ধ করে দেন আবার ইনফেকশনটা শুরু হয় আর কি। যে প্রিয় দর্শক, হ্যাঁ,
আপনার ওয়াইফের বয়স কত, তার ডায়াবেটিক্স বা অন্য কোনো সমস্যা 20 আছে কিনা? হ্যাঁ 27 এজ। আচ্ছা। আর এমনি ডায়াবেটিস নাই, জি। বা হরমোনাল কোনো প্রবলেমও নাই। অনেক জি। টেস্ট করানো হয়েছে, দেখানো হয়েছে জি, আপনি ডক্টর আমাদের কাছে। সঙ্গে থাকুন। জি। জি আছে ম্যাডাম, জি। থ্যাংক ইউ। জি ম্যাডাম। আচ্ছা, বয়স হচ্ছে 27। ওনার ওই যে আমি কিন্তু একই কথা বারে বারে বলছি যে যেহেতু উনি মহিলা, মহিলা হওয়া এবং ওই ঘন উনি পেরিয়ানাল হাইজিনটা ঠিক ঠিক মতো মেনটেন করে কিনা, উনি ঠিক মতন বারে বারে বেশি পানি খান কিনা এবং পানি খেয়ে পানিটা ঠিক মতো প্রস্রাব করেন কিনা, এটা আগে ইনশিওর করতে হবে। আর এগুলা যদি সব ঠিক থাকার পরে ওনার বারে বারে ইনফেকশন হয়, সেক্ষেত্রে ওনাকে একটা গ্যাপ দিয়ে কালচার সেন্সিটিভিটি করতে হবে। যেমন আগের যে অ্যান্টিবায়োটিকটা ছিল, সেই অ্যান্টিবায়োটিকের পরে অন্তত 14 দিনের গ্যাপ দিয়ে তাকে কালচার সেন্সিটিভিটি করে দেখতে হবে যে কোন জীবাণু দিয়ে তার বারে বারে ইউরিনে ইনফেকশন হচ্ছে। সেই জীবাণুটার এগেনস্টে যেই অ্যান্টিবায়োটিকটা কার্যকরী, সেই অ্যান্টিবায়োটিক দিয়েই তাকে কিন্তু চিকিৎসা করতে হবে। যেমন তেন ইচ্ছা, যেমন ইচ্ছে তেমন দিলে হবে না। আর বারবার যার হচ্ছে তাকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী, যেমন কমপক্ষে 14 দিনের একটা ইনফেকশনের ট্রিটমেন্ট দিতে হবে। কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন দীর্ঘমেয়াদী দেওয়া যায় 3 মাস পর্যন্ত, যেমন নাইট্রোফুরান্টন জাতীয়, সেটাও দিতে পারেন। আর এরপরে অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরে মেথেনামিড হিপিউরেট যে নতুন একটা ওষুধ এসেছে বাজারে, সেটা আপনি একটু দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারেন। তাহলে এটা অ্যান্টিবায়োটিক না, এটা কিন্তু অ্যান্টিসেপটিক, যেটা ব্লাডারের ভিতর ইনফেকশন মানে অর্গানিজমটাকে বাস করতে দেয় না। প্রস্রাবের থলিতে বাস করলে তাকে ওখান থেকে সে দূর করে দেয়, অ্যান্টিসেপটিক অথবা কিল করে। তো এই জিনিসটা কিন্তু শরীরে দীর্ঘমেয়াদী কোনো প্রতিক্রিয়া করে না এবং দীর্ঘদিন খাওয়া যায়, এর ফলে আপনার রিকারেন্ট ইউটিআই হতে সে রক্ষা পেতে পারে। ম্যাডাম, আমরা অনেক সময় দেখে থাকি যে এসিমটোমেটিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক সময় অন্য কারণে ইউরিনারি করতে গিয়ে দেখা গেল অনেক বেশি পাস ফেলে, এটার আসলে কারণ কি? এসিমটোমেটিক ইউরিনারি ইনফেকশন দেখা যায় যে অনেকের কিছু মেটাবলিক ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস থাকলে তাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। পোস্ট মেনোপজাল এজে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। প্রেগন্যান্সিতে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া অনেক বেশি থাকে যখন তাদের ইমিউনো কম্প্রোমাইজ, অথবা যে কোনো পেশেন্ট যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তাদেরও এরকম হয়ে থাকে। তো এইসব পেশেন্টের আমরা যদি এরকম হঠাৎ ধরাই পড়ে, তখন কালচার সেন্সিটিভিটি অনুযায়ী তাদের অবশ্যই চিকিৎসা করতে হবে, বিশেষত প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে যদি আমরা চিকিৎসা না করি, এটার ফলশ্রুতিতে পরে প্রিটার্ম লেবার বা গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা যেটাকে আমরা বলি ইন্ট্রাইটার্ন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা ছোট হয়ে যাওয়া অথবা প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, এইগুলা হতে পারে। তো অনেক সুন্দর করে ম্যাডাম বলছিলেন। ম্যাডাম, আমরা আসলে তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি ট্রিটমেন্ট না করি, তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? এটার জটিলতা তো খুবই সাংঘাতিক। ওই যে এটার জটিলতা সামান্যতম থেকে অনেক দীর্ঘমেয়াদী এবং খুব একদম লাইফ থ্রেটেনিং পর্যন্ত হতে পারে। শুরুতে যদি আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের, যদি আমরা লোয়ার ট্র্যাক্টে ইনফেকশন হয়, যেমন সিস্টাইটিস মানে প্রস্রাবের থলিতে ইনফেকশন হওয়া, সেটা যেমন ওই কম বয়সী মহিলাদেরও হয়, পোস্টমেনোপজাল মহিলাদেরও হয়, এবং যাদের প্রোল্যাপস, ইউটেরাসের প্রোল্যাপস বা সিস্টোসিল নামে একটা সমস্যা আছে, যেটাতে প্রস্রাবের থলিটা ঝুলে যায়, হ্যাঁ, ওইসব ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব আটকে থাকে। অথবা পুরুষদের যে আপনার বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট, বিপি, এটার জন্য দেখা যায় যে কিছু ব্লাডারের মধ্যে কিছু পরিমাণে ইউরিন সবসময় জমে থাকে, এবং এই সবসময় জমে থাকার ফলে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। তো এইটার যদি আমরা ঠিক মতো চিকিৎসা না করি, দেখা যায় যে এই ইনফেকশনটা উপরের দিকে বাইতে থাকে। যেমন প্রথমে পাইলোনেফ্রাইটিস হয়, নেফ্রাইটিস হয়, এবং কিডনি নষ্ট, কিডনি প্যারেনকাইমাল ডিজিজ হয়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কারণ দেখা যায় যে ক্রিয়েটিনিন বেড়ে গেল এর ফলশ্রুতিতে, এবং দেখা যায় যে অনেক সময় সেপ্টিসেমিয়া হতে পারে।
আর কেউ যদি প্রেগনেন্ট থাকে, তখন ওই যে আগেই বলেছি যে তার বাচ্চা কিন্তু গ্রোথ খুব কমে যেতে পারে, তার প্রিমেচুর রাপচার মেমব্রেন হতে পারে, তার সেপ্টিসিমিয়া হতে পারে, নানান সমস্যা। প্রিমেচুর রাপচার মেমব্রেন বা আইওজিআর এর অনেক ধরনের কনসিকুয়েন্সেস আছে, যেটা বাচ্চার প্রতি খুব একটা বিরূপ প্রভাব ফেলে। আছে। জি প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম আমি আমার নাম হলো সারোয়ার শেখ। জি বলেন। আমার বোনের হলো ম্যাডাম বারবার ইউটিআই সমস্যা দেখা দেয় এবং অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছে। অ্যান্টিবায়োটিক খেলে ভালো থাকে, আবার দেখা যায় পুনরায় দেখা দেয়। এই এই এর জন্য ম্যাডাম আমি কি করতে পারি, এটা একটু আপনার কাছে আমি উনি কি ম্যারিড? অ্যাডভাইস চাচ্ছি। ম্যারিড? আপনার বোন কি ম্যারিড? ম্যারিড। বয়স কত? ম্যাডাম জি বয়স বয়স হলো ম্যাডাম 28। 28। আচ্ছা, ওনার অন্য কোন? ওনার যদি ম্যাডাম ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ওনার সিস্টোসিল এই বয়সে থাকার কথা না, সুতরাং আর ওনার ওই যে টয়লেটের হ্যাবিট যেটা, সেটা কিন্তু ইমপ্রুভ করতে হবে, যে অনেক বেশি পানি খেতে হবে এবং বারে বারে ইউরিন পাস করতে হবে। আর এটার পরেও যদি ওনার না ঠিক হয়, তখন ওনার ইউরিনটা কালচার করে আপনি যে অ্যান্টিবায়োটিক ওনার সেন্সিটিভ, সেই অ্যান্টিবায়োটিকটা অন্তত 2 সপ্তাহ ইউজ করার পরে এই যে হিপোম্যাক্স নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা আপনার 1 গ্রাম ট্যাবলেট, এটা আপনি প্রতিদিন একটা করে খেয়ে 3 থেকে 6 মাস আপনি এটাকে যদি ইউজ করেন, তখন দেখা যাবে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। আমাদের লাইভে আরো কিছু প্রশ্ন আছে। গার্ল বেবিদের ইউটিআই হলে তার ট্রিটমেন্ট কি কি করলে আর হবে না ম্যাডাম? সরি, কাদের? কোন বেবিদের? মেয়ে বাচ্চাদের। আচ্ছা, মেয়ে বাচ্চার আসলে ওই যে একই সমস্যা, যে তার প্রস্রাবের যে ওপেনিংটা, সেটা তার পায়খানার ওপেনিংটার একদম কাছে থাকে, এবং যখন তাকে ডায়াপার চেঞ্জ করে বা তার টয়লেট পরিষ্কার করার সময় ওইখান থেকে কন্টামিনেশন হয়। তো এই কন্টামিনেশন হয়, আর তাছাড়া ছোট বাচ্চাদের শরীরে ইস্ট্রোজেন কম, ওই জন্য ওদের ওই ইউরিনারি ট্র্যাক্টের যেই পাতলা পর্দাটা, সেটা ভালো মতন ডেভেলপ করে না, যার ফলে ওখানে ইনফেকশন গুলো হয় এবং ওখানে যে বাসা বাঁধলে সেখান থেকে সহজে ছাড়ে না। তো আমাদের ওই টয়লেট হ্যাবিটটা খুব সুন্দর করে করতে হবে সবসময়। বাচ্চারা বাচ্চারা যে কোনো সময় যদি পটি করে, তখন তাদেরকে কিন্তু অবশ্যই অ্যান্টি সেপটিক সোপ, যদি আমি নাও ইউজ করি, সোপ দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। সোপ এবং কটন দিয়ে বা একটা ন্যাকড়া দিয়ে, নরম ন্যাকড়া দিয়ে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে, তারপরে হচ্ছে পরিষ্কারটা করতে হবে উপর থেকে নিচ দিকে, মানে তার যে মাসিকের রাস্তাটা বা প্রস্রাবের যে ওপেনিংটা, সেখান থেকে শুরু করে নিচের দিকে আসতে হবে, কখনোই নিচ থেকে করে উপরে যাওয়া যাবে না। যেই যেই তুলাটা বা যেই ন্যাকড়াটা দিয়ে করবো, করে ওটা ফেলে দিব, সেজন্য তুলা ইউজ করাই ভালো। এরকম ভাবে যদি আপনি মেনটেন করেন এবং ড্রাই রাখেন, তাহলে কিন্তু বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে না। ম্যাডাম, স্কুল গোয়িং বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চাদেরও অনেক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, যেমন 10 বছর 12 বছর, একটু আগে অবশ্য আপনি বলছিলেন এটা। সেই ক্ষেত্রে এই ধরনের বাচ্চাদের আসলে ইউটিআই প্রিভেন্ট করার উপায় কি? হ্যাঁ, একটু আগে বলছিলাম, তবু আবারও বলছি। এই 12 বছরের বাচ্চাদের 2 ধরনের সমস্যা। একটা হচ্ছে ওরা সহজে বাথরুমে যেতে চায় না, আর আরেকটা হচ্ছে যদি কারোর পিরিয়ড শুরু হয়ে যায় ওই বয়সে, সে খুবই একটা কষ্টের মধ্যে থাকে। সে পিরিয়ডের মানে মাসিকের ব্যথা কিংবা মাসিকের বিষয়টাও কারোর কাছে প্রকাশ করে না, এবং মাসিকের সময়টা ম্যাডাম, আমাদের আরেকটি ফল আছে। বাথরুমে যেতে চায় না। তো হ্যালো। ওদের বাথরুমে যেতে হবে, এবং আমি পেরিনিয়াল হাইজিন যেভাবে মেনটেন করার জন্য কথা হ্যালো প্রিয় বলেছি, দর্শক, এটা কিন্তু খুব প্রিয় ইম্পর্টেন্ট। দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ শাফাকুর রহমান। আচ্ছা, মিথেনামাইন মিথুরেট সম্বন্ধে আমি আসলে একটু কম শুনছি। এটা যে ট্রিটমেন্টটা একটু মানে কিভাবে ট্রিটমেন্ট করা
একটু যদি একটু বলতে আর কি ট্রিটমেন্ট আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কতদিন খেতে হবে? দীর্ঘমেয়াদী ইউরিন ইনফেকশনে আমরা বারে বারে বলছি, আপনি যদি আগের অংশটা শুনে থাকেন, যে প্রথমে হচ্ছে ইউরিন কালচার করে দেখতে হবে যে ওর কোন কোন আহ, জীবাণু দিয়ে, অনেক ধরনের জীবাণু থাকে, তো কোন জীবাণু দিয়ে ওর ইউরিন ইনফেকশন, সেই জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা কার্যকরী, সেটা কিন্তু আমরা কালচার সেন্সিটিভিটি করলে জানতে পারবো। তো সেটা আমরা করে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা তাকে 2 সপ্তাহ ট্রিটমেন্ট করব, এবং তার ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার পরে আমরা হিপোম্যাক্স এই ওষুধটা দিতে পারি, 1 গ্রাম করে হিপোম্যাক্স ডেইলি করে 3 মাস থেকে 6 মাস। প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। ম্যাডাম প্রেগনেন্সি ইউটিআই নিয়ে বলছিলেন তখন। তো প্রেগনেন্সি ইউটিআই হলে আপনি অনেকগুলো কমপ্লিকেশনের কথাও বললেন, যে প্রিমেচিউর রাপচার মেমব্রেন বা হচ্ছে আইইউজিআর। তো এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রেগনেন্সিতে ইউটিআই কিন্তু অনেক পেশেন্টই কমপ্লেন করে থাকে, আমরা যারা আউটডোরে পেশেন্ট দেখি। সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ট্রিটমেন্ট আগাবো? প্রেগনেন্সিতে ইউটিআই খুব কমন, কারণ যে ইউটেরাসটা ইউরিনারি ব্লাডারে বা প্রস্রাবের থলির উপর চাপ দিয়ে থাকে, এবং দেখা যায় যে রেসিডুয়াল ইউরিন ভলিউম, মানে ইউরিন গুলা ঠিক মতো বের হতে পারে না। ইউরিন যদি না বের হতে পারে, তখন ওই জমে থাকা ইউরিনের মধ্যে ইনফেকশন বারে বারে হয়। তো এইটা প্রিভেন্ট করার জন্য যেটা করতে হবে যে আমরা প্রতিবার পেশেন্টকে, প্রতিবার না হোক অন্তত ফার্স্ট বুকিং ভিজিট, যেটা 3 মাসের মধ্যে হওয়ার কথা, অ্যান্টিনেটাল ভিজিট, সেই ভিজিটে অবশ্যই তাকে ইউরিন আরই এবং সিএস করতে দিব। আরই এই জন্য, আরই তো রুটিনলি করাই উচিত, সিএস এই জন্য যে অনেকের অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে, সেটা যাতে আমরা প্রথমেই অতি দ্রুত ধরতে পারি। আর কিছু কিছু পেশেন্টের থাকে জরায়ুটা পিছনের দিকে হেলানো, এবং তারা ইউরিনারি ব্লাডারের উপরে এসে খুব সাংঘাতিক একটা অবস্ট্রাকশন তৈরি করে, এটাকে বলে রেট্রোভার্টেড গাভি ইউটেরাস। সেই পেশেন্ট গুলার দেখা যায় যে ইউরিনারি রিটেনশন হয়ে থাকে, বারে বারেই তাদের রিটেনশন হয়, ক্যাথেটার করে যদি আমরা দেই আবার রিটেনশন হয়, তখন পেশেন্ট গুলাকে কিছুদিনের জন্য ক্যাথেটার রেখে, যখন তাদের ইউটেরাসটা ব্লাডার কে এক্সিড করে ব্লাডারের উপরে, মানে পিবিক সিম্পাইসিস বা ওই হাড়ের উপরে চলে আসে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেটের মধ্যে আসে, লোয়ার অ্যাবডোমেন থেকে, তখন তার এই সমস্যাটা দূর হয়। এবং এইভাবে আমরা সতর্কতা, মানে আমার মাইন্ডে থাকতে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ওই জন্য আমি সচেতন থাকি, তাহলে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রিভেন্ট করতে পারবো। আর্লিতে যদি আমরা ইনফেকশনটাকে কন্ট্রোল করে ফেলি, তাহলে আর খারাপ হবে না। চমৎকার, অনেক সুন্দর করে ম্যাডাম বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই অনেকে উপকৃত হচ্ছেন। ম্যাডাম যেটা বলছিলেন, প্রেগনেন্সি ইউটিআই আমরা হয় প্রিভেন্ট করলাম, কিন্তু অনেক সময় দেখা যায় সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে, একেবারে শিভারিং দিয়ে জ্বর, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অনেক আনম্যারিড মেয়ে, অনেক ম্যারিড মেয়ে, আমরা তখন তাদের আসলে ট্রিটমেন্টটা কেমন হবে? কেউ যদি অ্যাকিউট ইউটিআই বা তার সাথে শিভারিং, হাই ফিভার এগুলা নিয়ে আসে, সে পেশেন্টদেরকে আমরা আসলে অনেক সময় ভর্তি করতে হয়। ভর্তি করে তাদেরকে আমরা স্যালাইন দেই, এবং তার ইউরিন আরই এন্ড কালচার সেন্সিটিভিটি করি, আমরা ব্লাডের সিবিসি করি, সিআরপি করি, ব্লাড কালচার করি, এবং অ্যাকর্ডিংলি ইনফেকশন ট্রিটমেন্ট করি। সাধারণত দেখা যায় ওর মানে শিভারিং কিংবা ফিভার যতদিন থাকে ততদিন প্রথমে যদি আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেই, মানে ইনজেকশনের মাধ্যমে, তখন ওই ওষুধটা অনেক বেশি কার্যকরী হয়। আর ইনজেকশন যখন তার সিমটম অনেকখানি কমে যায় এবং তার সমস্ত অন্যান্য রিপোর্ট গুলো নর্মালের দিকে চলে আসে, তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিকটা মুখে দিতে পারি, এবং পরবর্তীতে যাতে তাদের দীর্ঘমেয়াদী এটা আর কোনো ইফেক্ট না ফেলতে পারে, ওই জন্য ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার হয়তো 14 দিন পরে কালচার করে দেখতে পারি যে তার এটা আছে কিনা। অসাধারণ ম্যাডাম। ম্যাডাম, আমরা আসলে প্রোগ্রামের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তো ম্যাডাম, আমাদের রাজ টিভি, নবিস্তা এবং যাওয়ার পথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি ইয়ে থাকবে, পরামর্শ থাকবে?
ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে অনুষ্ঠানটা উপস্থাপন করার জন্য। আর রাজ টিভিকে তো অবশ্যই ধন্যবাদ, তারা এই অনুষ্ঠানটা প্রচার করছে। আর তার চেয়ে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই নবিস্তা ফার্মাকে। নবিস্তা ফার্মা এই অনুষ্ঠানটা আমি অনেক বন্ধাত্ম, যেহেতু আমি বন্ধাত্ম বিশেষজ্ঞ, বন্ধাত্ম নিয়ে অনেক বেশি প্রোগ্রাম করে থাকি, কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথবা খুব স্বাভাবিক একটা ইনফেকশন, এবং প্রায় সবারই জীবনে কখনো না কখনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। এটা নিয়ে এরকম একটা অনুষ্ঠান করার জন্য, যেটা সাধারণ দর্শকদের কাজে লাগবে, সবারই কাজে লাগবে। এবং তাদেরকে আমি আরো ধন্যবাদ দিতে চাই এই নতুন যে ওষুধটা হিপোম্যাক্স, এই ওষুধটা বাজারজাত করার জন্য। বাংলাদেশে এটা ওনারাই প্রথম এনেছেন। তো আমি আশা করি দীর্ঘমেয়াদী ইউরিনারি ইনফেকশন আমাদের মহিলাদের 3টা গ্রুপে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে চাইল্ড গ্রুপ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদেরও কিন্তু ঘন ঘন ইনফেকশন হয়। তাদের পার্টনার থেকে হতে পারে, তাদের সেক্সুয়াল হ্যাবিটের জন্য হতে পারে, তাদের প্যাডের থেকে হতে পারে, তাদের পেরিয়ানাল হাইজিনের থেকে হতে পারে। আর আরেকটা গ্রুপ হচ্ছে পোস্টমেনোপজাল, যেটা তাদের ইস্ট্রোজেনের অভাবে হয়ে থাকে এবং তাদের কারো সিস্টোসিস থাকে, আবার কারো ডায়াবেটিস। সব গ্রুপের পেশেন্টের জন্য আমার মনে হয় যে হিপোম্যাক্স একটা কার্যকরী ওষুধ, যেটা দীর্ঘমেয়াদী ইউটিআইয়ের জন্য কাজ করবে। তো দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের ধৈর্য ধরে এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। যদি তাদের কোনো কাজে লাগে সেখানে আমাদের সাথে কথা। ধন্যবাদ ম্যাডাম। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, ফোন দেওয়ার জন্য এবং কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য। আগামী প্রোগ্রাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজ টিভির সঙ্গেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.